প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা একসময় ক্ষুদ্র ঋণের সমালোচনা করতেন, ভাগ্যের নির্মম পরিহাসে ব্যাংকের টাকা লুট করে দেশ ছেড়ে পালিয়েছেন তারা। একই সঙ্গে তিনি বলেছেন, ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা এবং তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগে নতুন আইনের মাধ্যমে মাইক্রোক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠা করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মকসিমুল হাসান। আজকের অনুষ্ঠানে উপস্থাপনায় রয়েছে আমি শামীম আহমেদ। ক্ষুদ্র ঋণ ব্যাংকিং প্রচলিত ব্যাংক ব্যবস্থাপনার চেয়ে আলাদা, যেখানে জামানত ছাড়াই ঋণ দেওয়া হয় বিশ্বাসের ভিত্তিতে। উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, একসময় এই ক্ষুদ্র ঋণ নিয়েই সমালোচনা করা হয়, অথচ প্রচলিত ব্যাংকগুলো যখন ধ্বংসপ্রায়, তখনও মানুষের আস্থায় সুনামের সাথে টিকে আছে মাইক্রোক্রেডিট ব্যাংকিং। এটা মজার কথা হলো, ঠিক এমন সময় আমরা আলাপ করছি ভাগ্যের পরিহাস। যেমন জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন করে প্রধান উপদেষ্টা জানান, শুরুতে এটাকে বাংলাদেশ ব্যাংকের অধীনে রাখতে চেয়েছিল তৎকালীন সরকার। তাতে তিনি বাধা দিয়ে স্বতন্ত্র প্রতিষ্ঠান করার প্রস্তাব করেছিলেন জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ বেড়ে যাওয়ায় তার সঠিক ব্যবস্থাপনা নিয়ে অনেক দেশকেই সংকটে পড়তে হচ্ছে, যার সমাধানে উদাহরণ হতে পারে বাংলাদেশ। যে দেশেই মাইক্রো ক্রেডিট হয়, সে দেশেই প্রবলেম হয় রেগুলেশন, কারণ এটা সেন্ট্রাল ব্যাংকের কোনো ব্যাংকিং নিয়মের মধ্যে পড়ে না। বাংলাদেশ অলরেডি এর সমাধান দিয়ে দিয়েছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, জাস্ট ফলো দেম, তাদের নিয়ম কানুন নিয়ে আসো, তোমরা সেভাবে করো। বহু দেশ সেটা অনুসরণ করেছে। তারা যেহেতু দেখছে যে এটা বড় হচ্ছে, এটাকে সামাল দিতে হবে, কাজে এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। কাজে আমার মনে হয় এটা সময় এসছে যে এটা মাইক্রো ক্রেডিট ব্যাংক আইনে করা। এই ব্যাংক যেগুলো হবে, এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক, সামাজিক ব্যবসার ব্যাংক, এটা কারো মনে হওয়ার জন্য না। ক্ষুদ্র ঋণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরির ফলে কর্মসংস্থান সংকট কমবে, সেই সাথে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির মাধ্যমে ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা হবে, প্রত্যাশা প্রধান উপদেষ্টার। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রোক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব প্রদানের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকাবাসী ব্যানারে আন্দোলনকারীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন, তবে সচিবালয় অভিমুখে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। অনতিবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেয়া হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। রিপোর্ট কাইকোবাদ মাহমুদের। সকাল থেকে নগর ভবনের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন ঢাকাবাসী ব্যানারে ইশরাক হোসেনের সমর্থকরা। নগর ভবনের সামনে অবস্থান নিয়ে দিতে থাকেন নানান স্লোগান। সিটি কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা বর্তমানে আমাদের দিতে পারতেছে না। আমরা নগরবাসী সেবার থেকে বঞ্চিত আছি। আমাদের মেয়র সাহেব যদি এই নগর ভবনের দায়িত্ব নেন, আমরা নাগরিক সুবিধা ফেরত পাবো। আন্দোলনকারীরা বলেন, নির্বাচিত মেয়র না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা প্রাপ্তি। স্লোগান দেন উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। সরকারের উপদেষ্টাদের মধ্যে দু একজন অতি উৎসাহী, যারা অতি দুর্নীতিবাজ, ইতিমধ্যে তারা প্রমাণিত হয়েছেন গত 8 মাসে। তারা একটা পক্ষ চাচ্ছে না যে এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি বসুক। ফ্যাসিবাদের পতন হয়েছে, আমরা মনে করি ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন রন্ধে রন্ধে বসে আছে। এই জন্য ইশরাক হোসেনকে তার শপথে বহাল করা হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের যুগ সাজসে আজকে এই ইশরাকের শপথ গ্রহণে বাধা বিঘ্ন সৃষ্টি করছে। পরে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। মিছিলটি প্রেস ক্লাব হয়ে আবার নগর ভবনে ফিরে আসে। এ সময় কিছু বিক্ষোভকারী সচিবালয় অভিমুখে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এদিনের কর্মসূচি সমাপ্ত করেন আন্দোলনকারীরা। এদিকে সড়কে বিক্ষোভকারীরা অবস্থান নেয় বন্ধ থাকে যান চলাচল। কাইকোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর।
মার্কিন শুল্ক আরোপের কারণে ভয় পাওয়া বা চিন্তিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রতিযোগী দেশের উপরেও শুল্ক আরোপ করায় বাংলাদেশ পিছিয়ে পড়বে না বলেও মত তার। সকালে রাজধানীর মতিঝিলের ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই সম্মেলন কক্ষে সংগঠনটি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রকে কাছে টানতে গিয়ে অন্যান্য দেশকে যাতে বিমুখ না করা হয় সেই দিকে নজর রাখতে হবে সরকারকে। একতরফাভাবে শুল্ক ছাড় দিলে অন্যান্য দেশ এতে বিমুখ হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে সুযোগ হিসেবে দেখার পরামর্শ তার। পোশাক পণ্যের উপরে দিতে চাচ্ছেন, সেটা আমাদের যেই প্রতিযোগী তাদের উপরে পড়ছে, এটা না যে শুধু আমার উপরে পড়ছে। সেহেতু রিলেটিভ কম্পিটিটিভনেস, তুলনামূলক প্রতিযোগিতার জায়গাতে আমরা খুব বেশি হারাচ্ছি না। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনার সার্কিট হাউস মাঠে শুরু হয়েছে বিএনপি তারুণ্যের সমাবেশ। বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন। ইতিমধ্যে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। স্থানীয় নেতাকর্মীরা মঞ্চে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণের মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া কেন্দ্রীয় বিএনপির সিনিয়র নেতারাও সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতায় দেশের তরুণদের শক্তিকে কাজে লাগাতে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের সমাবেশ আয়োজন করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। দেশ থেকে মাদক আর দুর্নীতি কমানো গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে মোংলায় কোস্টগার্ডে নবনির্মিত বোট ওয়ার্কশপ এবং স্লিপের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, কর্মসূচির নামে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক সহ মোংলা বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদক থেকে দেশকে মুক্ত করতে হবে। এই জন্য আমি আপনাদের সবারই সহযোগিতা চাই। আপনারা দেখবেন গ্রামে গঞ্জে মাদক ঢুকে গেছে, এটা থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাবো, এই জন্য আপনাদের সহযোগিতা দরকার। এই মাদক এবং আরেকটা হলো এই আমাদের দুর্নীতি, এই দুইটা যদি কমানো যায় দেশটা অনেক আগে যাবে। আগে আওয়ামী লীগ সমর্থন করলেও বিএনপির ক্ষতি করেনি এমন ব্যক্তিরা বিএনপিতে যোগ দিতে পারবেন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সদস্য পদ নবায়ন এবং নতুন সদস্য পদের আবেদনপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন দেশের মানুষ আগামীতে গণতান্ত্রিক পরিবেশ চায়, আর দেশের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করাই হবে দলের নতুন স্লোগান। এ সময় আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আইনি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ অনেকে। আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না, বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না সে কাকে ভোট দিছে, আমরা জানি না। কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের তো হতে কোনো বাধা নেই। নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে আরও দুটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। দুপুরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে সিদ্ধিরগঞ্জে দুটি মামলায় আইভিকে শোন অ্যারেস্ট আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে আইভিকে সিদ্ধিরগঞ্জের একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল, পরে তাকে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়। গত ৯ মে আইভিকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। দিনাজপুরের ঘোড়াঘাটে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে ফসলি জমি, দূষিত হচ্ছে পরিবেশ প্রকৃতি। গ্রামবাসী আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট সহ নানান রোগে। প্রশাসনকে বারবার বিষয়টি জানানো হলেও কোনো কাজ হয়নি বলে দাবি স্থানীয়দের। হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো রিপোর্ট।
ঘোড়াঘাট উপজেলার ঘেরা লালমাটি গ্রামের চিত্র এটি। ইটভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে ফসল জমি, মরে যাচ্ছে গাছপালা। গ্রামবাসী আক্রান্ত হচ্ছে চর্ম, শ্বাসকষ্ট সহ নানা রোগে। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের কোনো নিয়ম নীতি না মেনে দীর্ঘদিন ধরে ইটভাটায় পোড়ানো হচ্ছে গাছের গুঁড়ি ও ডালপালা। কয়েকটি ইটভাটার লাইসেন্স নেই বলেও অভিযোগ তাদের। ভাটার গ্যাস ছাড়া দেওয়ার কারণে আমের বোয়াগুলো কালো কালো হয়ে পচা পচা সবগুলো পড়ে যাচ্ছে। এই গ্যাসে আমার এই খামারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইটভাটার গ্যাসের কারণে সমস্ত গাছের আম টাম সব সহ পুড়ে যাচ্ছে। তা আমরা বিষয়টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ইটভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইটভাটার কারণে যারা ক্ষতি হয়েছে তারা একটা অভিযোগ আমাকে লিখিতভাবে জানিয়েছে। আমরা অভিযোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে আমরা কৃষি অভিযোগের মাধ্যমে তদন্ত করেছি। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটাগুলো বন্ধের দাবি সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। নোয়াখালীতে সদর উপজেলায় অপহরণের 21 দিন পার হলেও এসএসসি পরীক্ষার্থী এবং তার ছোট বোনকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত 26 এপ্রিল সন্ধ্যায় উপজেলার রামানন্দী গ্রামের ফয়েজ মিস্ত্রির বাড়ি থেকে অপহরণের শিকার হন এসএসসি পরীক্ষার্থী তাহরিম হারুন ফালাহ এবং তার ছোট বোন তাসনুবা হারুন তাহা। এরপর অনেক খোঁজ করা হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সদর থানায় মামলা করার পর সাজ্জাতুর রহমান শাওন নামে একজনকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে শাওনকে কারাগারে পাঠানো হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে 2 জন নিহত হয়েছে। উপজেলার পেরিচর বিল এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এবং স্থানীয়রা জানান, উপজেলার পেরিচর গ্রামের লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া এবং মুজিবুর রহমানের ছেলে তানজিদ বৃষ্টির মধ্যে সকালে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার লেদুমোল্লা রোডে অবস্থিত PHIS অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে মালিক পক্ষের সাথে কথা বলে বকেয়া বেতন পরিশোধের আশ্বাসের পর শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়। সাস্টেইনেবল ভবিষ্যতের জন্য 10 লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যে রুটস ফর চেঞ্জ অভিযান শুরু করেছে বৈশ্বিক ইসমাইলি শিয়া মুসলিম সম্প্রদায়। গ্লোবাল এনকাউন্টার্স এবং ইসমাইলি সিভিক যৌথভাবেই কর্মসূচি হাতে নিয়েছে। উদ্দেশ্য, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নের জন্য সক্রিয় ভূমিকা রাখা। আয়োজকরা বলেছেন, এই কর্মসূচির মাধ্যমে 2025 সালে সংযুক্ত আরব আমিরাতে দুবাই অনুষ্ঠিতব্য গ্লোবাল এনকাউন্টার্স ফেস্টিভ্যালকে সামনে রেখে 20টিরও বেশি দেশে স্বেচ্ছাসেবকদের সক্রিয়ভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগটি ইসমাইলি সিভিক বাংলাদেশ এবং গ্লোবাল এনকাউন্টার্স বাংলাদেশ এই বৈশ্বিক উদ্যোগের গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা আয়োজকদের। মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাসসহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে মানববন্ধন করেছে ইসলামিক ফাউন্ডেশন আওতাধীন মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা। বক্তারা নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম প্রকল্প সম্প্রসারণ এবং ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে কুষ্টিয়া অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করেছে মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ কুষ্টিয়া জেলা শাখা। দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কের সামনে বকেয়া বেতন এবং বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা। ঢাকা দক্ষিণের নগর ভবনে চলমান আন্দোলনে স্থবির নগর সেবা কার্যক্রম। বৃহস্পতিবার থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে নগর ভবন ও স্থানীয় সরকার বিভাগেও। আঞ্চলিক কার্যালয়ে ঢুকতে পারছেন না কেউ, তাই 2 দিন অঘোষিত ছুটিতে আছেন সব কর্মকর্তা কর্মচারী। এতে ভোগান্তিতে পড়েছেন জরুরি সেবা নিতে আসা অনেকেই। ফলে দূর দূরান্ত থেকে আসা অনেককেই সেবা না নিয়েই ফিরতে হচ্ছে বাড়ি। নাজিবুর রহমানের রিপোর্ট। তপ্ত দুপুরে নগর ভবনের প্রধান ফটকে দাঁড়িয়ে জুরাইনের বাসিন্দা নাসরিন বেগম। একই সময় গুলশান থেকে এসেছেন শাওন আহমেদ। দুজনই জরুরি সেবা নিতে এসে প্রধান ফটক থেকে ঘুরে গেছেন, সেবা পাননি। আমি গেলাম প্রথম আপনার আজিমপুর কবরস্থান, ওইখান থেকে পাঠাইলো আমার এইখানে। এখন এইখানে এসে দেখি যে বন্ধ। এর আগেও একদিন আসছিলাম, ওদিনকেও আসলে আমি কাউকেই পাইনি বন্ধ থাকার কারণে। আজকেও সেম, অনেক দূর থেকে ঘুরে আসতে হইলো আমাকে, কাউকে কিছু বলার নাই আসলে। এই অচল অবস্থার শুরু বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে
আদালত কর্তৃক মেয়র ঘোষণার পরও শপথ আয়োজন না করায় বুধবার থেকে শুরু হওয়া আন্দোলনে স্থবির দক্ষিণের নগর ভবন। বৃহস্পতিবার থেকে সবগুলো ফটকে তালা ঝুলিয়েছেন সমর্থকরা। দুদিন ধরে কার্যালয়ে নেই কোনো কর্মকর্তা কর্মচারী, এমনকি স্থানীয় সরকার বিভাগের অফিসও বন্ধ। দক্ষিণ ঢাকার 10টি আঞ্চলিক কার্যালয়েও প্রবেশ করতে পারছেন না কর্মকর্তা কর্মচারীরা। ব্যাহত হচ্ছে নগর সেবা। সিটি কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা বর্তমানে আমাদের দিতে পারতেছে না। আমরা নগরবাসী সেবার থেকে বঞ্চিত আছি। আমাদের মেয়র সাহেব যদি এই নগর ভবনের দায়িত্ব নেন, আমরা নাগরিক সুবিধা ফেরত পাবো। আদালতের রায় আর নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরও শপথ বিলম্বিত করছে সরকার, এমন দাবি ইশরাকের সমর্থকদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি ও রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি সহ 5 দফা দাবি জানিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। বিকেলে রাজধানীর ইডেন কলেজে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হলে 19 মে থেকে মাঠে নামবেন তারা। তবে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের কথা জানান। বলেন, 7 কলেজের শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের ফলে ইউজিসি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দেয়, কিন্তু অধিভুক্ত বাতিলের পরও এখনও অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন জারি হয়নি। রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা সেনানিবাস সংলগ্ন 6টি পয়েন্টে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, BAF শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ECB চত্বর ও সংলগ্ন এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এদিকে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে নাইমুল ইসলাম নামে বরখাস্তকৃত এক সৈনিককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। ISPR এর অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত নাইমুল ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতার পরিকল্পনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম NSPর সরকারে রূপ নিয়েছে। ভোটের জন্য জনগণকে আবারও মাঠে নামতে হলে তা হবে ভয়াবহ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আজিজুল ইসলাম। খুলনা ও আশেপাশের জেলা থেকে তারুণ্যের মিছিল নিয়ে নেতাকর্মীদের গন্তব্য খুলনার সার্কিট হাউস মাঠ। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এখন এনসিপি সরকারে রূপ নিয়েছে। আপনার সরকার এখন মানুষ বলছে এনসিপি মার্কা সরকার। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে সেই এনসিপি মার্কা 2 জনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সালাউদ্দিন বলেন, নির্বাচন চেয়ে জনগণকে যাতে যমুনামুখী লং মার্চ করতে না হয় সেটা বিবেচনা করা উচিত। ইতিমধ্যে কিছু কিছু উপদেষ্টা আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে উচ্চাভিলাষ প্রণয়ন করছে। যথেষ্ট হয়েছে। আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা। যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য। তরুণদের দেশ গঠনে অবদান রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ করার আহ্বান জানান দলের নেতাকর্মীরা। এনটিভি নিউজ ডেস্ক। 35,000 কোটি টাকা কমিয়ে এবার 2025-26 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ATPর আকার হতে যাচ্ছে 2,30,000 কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেয়া হবে 1,44,000 কোটি, আর প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি ঋণ পাওয়া যাবে
৮৬,০০০ কোটি টাকা। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC এর সভায় নতুন এডিপি পাশ হবার কথা রয়েছে। আগামী এডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ কমেছে প্রায় ৩,০০০ কোটি টাকা আর স্বাস্থ্য খাতে কমেছে ২,৫০০ কোটি টাকা। খসড়া এডিপি অনুসারে শিক্ষা খাতে ৯১টি প্রকল্পে আগামী অর্থবছরের বরাদ্দ রাখা হচ্ছে ২৮,৫৫৭ কোটি টাকা, যা চলতি এডিপির বরাদ্দ থেকে ২,৯৭১ কোটি টাকা কম। স্বাস্থ্য খাতের ৩৫টি প্রকল্পে আগামী অর্থবছরের বরাদ্দ থাকছে ১৮,১৪৮ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড NBR বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিলের দাবি না মানায় আগামীকাল রোববারও কলম বিরতির ঘোষণা দিয়েছে NBR সংস্কার ঐক্য পরিষদ। টানা ৩ দিনের কলম বিরতি কর্মসূচি শেষে দুপুরে সংস্থাটির আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, আগের চেয়ে ১ ঘণ্টা বাড়িয়ে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। ৬ ঘণ্টার কলম বিরতি চলাকালে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তর এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম ও জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রমে কর্মসূচির আওতার বাইরে থাকবে। এ সময় দাবি বাস্তবায়নের উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় NBR সংস্কার ঐক্য পরিষদ। আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্রে অসঙ্গতি ও তৃতীয় বিভাগ ক্রিকেটে বাছাই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB-তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। BCB-র সব প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। রিপোর্ট কুশল ইয়াসিরের। ১ মাসের ব্যবধানে আবারও BCB-তে অভিযানে দুর্নীতি দমন কমিশন। শনিবার দুপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে মিরপুরে BCB কার্যালয়ে হাজির হন দুদকের ৪ সদস্যের এনফোর্সমেন্ট ইউনিট। তার কিছুক্ষণ পরই কার্যালয়ে প্রবেশ করেন সভাপতি ফারুক আহমেদ। প্রায় ৩.৫ ঘণ্টার অভিযান চালানোর সময় BCB-র প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করেন দুদক কর্মকর্তারা। এ সময় BCB-তে সঠিক চাকরির বিধিমালা নেই এমন অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানান দুদকের এই সহকারী পরিচালক। আমাদের কাছে অভিযোগ ছিল যে গঠনতন্ত্রে কিছু অ্যানোমালিজ আছে, আমরা সেই ব্যাপারটা দেখেছি। এখানে গঠনতন্ত্র নিয়ে যে কোয়েশ্চেনগুলো উঠেছিল সেক্ষেত্রে আদালতের একটা রায় ছিল, সেই জাজমেন্ট অনুযায়ী পরবর্তীতে গঠনতন্ত্র সংশোধিত হয়ে বর্তমানে সেটার আলোকে পরিচালিত হচ্ছে। অভিযানের উপরে রিপোর্ট প্রদানের পর কমিশন সিদ্ধান্ত নেবে, সে আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান দুদক কর্মকর্তারা। দুইটা টিম তারা এনলিস্টেড হয়েছে, তাদেরকে দিয়ে একটা খেলার অংশ আয়োজন করে পরবর্তী তাদের দুইজনকে কোয়ালিফাই করে দিয়েছে। এখন এইটা কি আরেকটু কম্পিটিটিভ করা যেত কিনা, সেই সময়ে বোর্ড মেম্বার কারা ছিল, মানে এই কমিটিটা কারা ছিল CCDM, সেই কমিটির তথ্য আমরা সংগ্রহ করেছি। অভিযান সংশ্লিষ্ট কোনো তথ্য দেননি BCB সভাপতি। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা।